ফোনটার ব্র্যান্ড হচ্ছে আইটেল, মডেল হচ্ছে আইটেল A50 A50 মডেলের একটি ফোন। তো আমার কাছে যে ফোনগুলো আসে বেশিরভাগই দোকানদারের ফোন, যার কারণে ভিডিও যে করি ভিডিওতে মোবাইলের ব্যাকসেল দেখানো আমার পক্ষে সম্ভব হয় না। কারণ যে দোকানদার ফোনটা খোলে উনি ব্যাকসেল রেখে আমাকে এভাবে পাঠায়। অনেকে আবার বলবে যে ভাই আপনি তো সবসময় মোবাইল আগে থেকে খুলে রাখেন নাকি। মূলত আমার কাছে মোবাইলটা আসে এভাবে, ব্যাকসেল হ্যাঁ ব্যাকসেল সাথে দেয় না, মানে দোকানদারের কাছ তো এভাবে পাঠায়, যার কারণে আপনার হচ্ছে আমি ব্যাকসেল মানে একবার ফুল ফিটিং থেকে খুলতে পারি না মোবাইলটা, মানে খুলেই পাঠাই দোকানদারের কাছ যেগুলো এগুলা। তো ফোনটার যে সমস্যাটা হচ্ছে একটা কমন ইস্যু, সাইড ইফেক্ট ইস্যু। ফোন রানিং, সমস্যা হচ্ছে গ্রাফিক্স দেখা যায় না, কারণ আমরা এটাও জানি যে গ্রাফিক্স যদি কাজ না করে লাইটও কাজ করবে না। আগে গ্রাফিক্স আসতে হবে তারপরে লাইট। আমি যদি এই দোকানটা আজকে না খুলতাম তাহলে লাইট জ্বালাইতাম না। সেম ডিসপ্লের ক্ষেত্রেও ডিসপ্লের মধ্যে যখন গ্রাফিক্স আসবে তখনই লাইটের প্রয়োজন হবে। যদি গ্রাফিক্সই না আসে তো আপনি কাকে লাইট দিবেন? তো সিস্টেমটা এরকম আর কি। বর্তমানের ফোনগুলোতে গ্রাফিক্স কাজ যদি খারাপ থাকে লাইটও আসে না, লাইট ভালো থাকলেও আসবে না লাইট, কারণ আগে গ্রাফিক্স লাগবে। আচ্ছা, ফোনটার মডেল ব্র্যান্ড হচ্ছে আইটেল, মডেল A50। ব্র্যান্ড মডেল জানার কারণ হচ্ছে আমরা ডায়াগ্রামের হেল্প নিব, যেহেতু ব্র্যান্ড মডেলটা জানাটা জরুরি। ঠিক আছে। আচ্ছা, যেহেতু গ্রাফিক সমস্যা আমরা বেশি সময় নষ্ট করবো না, একদম স্টেপ বাই স্টেপ। এই সমস্যাটা ডিসপ্লে থেকে হতে পারে ভেবে কাস্টমার কিন্তু ডিসপ্লে পরিবর্তন করে রাখছে। বর্তমানে কিন্তু এটা কি ক্রাউন কোম্পানির একটা ডিসপ্লে লাগানো, তার মানে অরিজিনালটা দিয়েও যেহেতু গ্রাফিক্স আসে নাই, সে মার্কেটের একটা ডিসপ্লে দিয়েও চেক করছে গ্রাফিক্স আসে কিনা, এটা দিয়েও কি আসে না। আচ্ছা, তার মানে হয়তো সার্কিটের কোথাও সমস্যা। এখন সার্কিটের হইতে পারে কোনো লাইন মিসিং, হতে পারে কোনো লাইন শর্ট, হতে পারে ভোল্টেজ মিসিং, হতে পারে আপনার কানেক্টর ভাঙা। সমস্যা তো সবসময় এক জায়গা থেকে হবে না, বিভিন্ন জায়গা থেকে হতে পারে, মানে ওই সেকশনেরই বিভিন্ন জায়গা থেকে কোনো লাইন মিসিং হতে পারে, কোনো লাইন শর্ট হতে পারে, কানেক্টর ভাঙা থাকতে পারে, ডিসপ্লে খারাপ হতে পারে, লাইটিং গ্রাফিক্স এসি খারাপ থাকতে পারে, বা গ্রাফিক্স এসির সাথে যদি সিপিইউ রিলেটেড কোনো লাইন থাকে সিপিইউ খারাপ হতে পারে। এটা এই যে 4-5টা কারণ হয়ে দাঁড়াইলো। এখন কোথায় কাজ করবেন বা কোথায় সমস্যাটা এটা বের করতে হলে আপনার কি লাগবে? এই মিটারের মাধ্যমে এটার যে লাইন সবকিছু পরিমাপ করে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে কোথায় কাজ করলে এটা ঠিক হবে। ঠিক আছে। তো প্রথম পর্যায়ে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিসপ্লেটা যে কানেক্টরে লাগানো দেখা যায়, একটু কাছ থেকে আসো, জুম করার দরকার নাই, তুমি কাছে আসলে চলবে। এই যে ডিসপ্লেটা যে কানেক্টরে লাগানো, হ্যাঁ, এই কানেক্টরে আপনার গ্রাফিক্স আইসি থেকে এবং সিপিইউ থেকে পাওয়ার আইসি থেকে সব মানে এই 3টা আইসি থেকে কিছু লাইন, মানে গ্রাফিক্স চলার জন্য যে লাইনগুলো প্রয়োজন গ্রাফিক্স আসার জন্য, একটু দূর থেকে আপনার সিপিইউ থেকে কিছু মিপি লাইন আসে, 10টা মিপি লাইন। গ্রাফিক্স আইসি থেকে গ্রাফিক্স চলার জন্য যে পজিটিভ এবং নেগেটিভ ভোল্টেজ, ওই 2টা ভোল্টেজ আছে গ্রাফিক্স আইসি থেকে। তারপরে পাওয়ার আইসি থেকে একটা গ্রাফিক্সের জন্য ভোল্টেজ আসে 1.8 ভোল্টেজের মতো। সিপিইউ থেকে রিসেট লাইন থাকে, আইএনটি লাইন থাকে। এরকম মিলিয়ে এই কানেক্টরের মধ্যে 14 থেকে 15টা 16টার মতো কি থাকে লাইন থাকে গ্রাফিক্সের জন্য। শুধু গ্রাফিক্সের জন্যই কানেক্টরে লাইন থাকে 15 থেকে 16টার মতো। ঠিক আছে, কয়টা আছে এটা পরে আমরা ডায়াগ্রাম দিয়ে দেখবো। আচ্ছা, তারপরে গ্রাফিক্স যে আইসিটা আছে ওই আইসিটা চলার জন্য আবার লাগে ইনপুট ভোল্টেজ, যেটা প্রাইমারি ভোল্টেজ হিসেবে চার্জিং আইসি দিয়ে থাকে আপনার গ্রাফিক্স আইসিকে। সিপিইউ থেকে অনুমতি লাগে, সিপিইউর সাথে যোগাযোগের জন্য প্রোটোকল লাইন লাগে গ্রাফিক্স আইসির। তো এই লাইনগুলা আমরা হচ্ছে চেক দিব। তো প্রথমে তো আর আইসির কাছে যাওয়া যাবে না, গ্রাফিক্স আইসি রিলেটেড যে লাইনগুলো ওইগুলো চেক করতে হলে পরে প্রথমে চেক দিতে হবে কানেক্টর রিলেটেড যে লাইনগুলো আছে বা কানেক্টরে যেগুলো আসছে, কারণ এগুলা মাপা তো সহজ। এগুলা মাপতে গেলে কোনো প্যানেল খুলতে হবে না, কোনো আইসি উঠাইতে হবে না, সরাসরি ডিসপ্লে কানেক্টরটা খুলে এখানে যে পিনগুলো আছে পিনগুলোর মধ্যে যে 15টা পিন 16টা পিন গ্রাফিক্সের জন্য কাজ করতেছে ওই 15-16টা পিন আমরা কি করব? পরিমাপ করব। ঠিক আছে। তো প্রথমে আমরা একটু ডায়াগ্রামটা দিয়ে দেখে নিই, কারণ আমরা তো জানি না এখানে যে কানেক্টরে যে কানেক্টর অনেকগুলো পিন আছে, কোন পিনে লাইন আছে এটা তো জানা নাই আমাদের। এজন্য আমরা একটু ডায়াগ্রামের সহযোগিতা নিব। তো ডায়াগ্রামটা একটু সামনে থেকে দেখাও যাতে শুধু এলইডিটা দেখা যায়। ডায়াগ্রামটা জুম করা দরকার নাই, কাছে আসো। আমরা ডায়াগ্রামে এটার মডেল কত? আইটেল A50। আমরা এখানে 1 নম্বরে যাব। ঠিক আছে, 1 নম্বর ফোল্ডারে ক্লিক করব। তারপরে এই যে বাম পাশে 4টা ফোল্ডারের মধ্যে 1 নম্বর ফোল্ডারে ক্লিক করব। তারপরে আমরা ব্র্যান্ড মিলাবো। ব্র্যান্ড সামনে আসো আর একটু, হ্যাঁ হাতটা বাড়াও।
এই যে বাম পাশে এই যে আইটেল দেখা যায়, আইটেলে ঢুকবো। তারপর হচ্ছে মডেল A50 A50 আর কি। আমরা এই যে এখান থেকে এই যে A50 এই মডেলটা ওপেন করব। ওপেন করার পর এখানে হার্ডওয়্যার সলিউশন নামে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারে ঢুকবো। তারপরে এখানে অনেকগুলো পিডিএফ পাবো, তার মধ্যে থেকে গ্রাফিক্সের জন্য যে পিডিএফটা সেটা হচ্ছে এলসিডি নামে থাকবে। এই এলসিডি পিডিএফটা ওপেন করব। হ্যাঁ, এবার অনেক কিছু ড্রয়িং এ আসছে এখানে। এত ড্রয়িং দেখে মাথা নষ্ট করার কোনো লাভ নাই। এখানে চার্জিং আইসি রিলেটেড একটা ড্রয়িং আছে, বিপিএস লাইনের গ্রাফিক্স আইসি রিলেটেড ড্রয়িং আছে, সিপিইউ রিলেটেড ড্রয়িং আছে, পাওয়ার আইসি রিলেটেড ড্রয়িং আছে, কানেক্টরে আছে ড্রয়িং। এত কিছু একসাথে দেখা যাবে? একটা একটা করে দেখতে হবে। এবার একটা একটা করে যে দেখবেন, আগে কি সিপিইউ রিভল করবেন? চার্জিং আইসি, গ্রাফিক্স আইসি, পাওয়ার আইসি, শুরুটা করতে হবে কোথা থেকে? কানেক্টর থেকে। শুরুটা করতে হবে কানেক্টর থেকে, ডিসপ্লে কানেক্টর থেকে। আমরা ডিসপ্লে কানেক্টরের জায়গাটা একটু জুম করে নেই, বড় করে দিলাম, দেখা যায়? এই যে এটা হচ্ছে কানেক্টরটা। কানেক্টরের মধ্যে এখানে নিচের সিরিয়ালে এখানে 10টা লাইন আছে, যেগুলো আমরা মিপি লাইন বলে থাকি। আর যে মিপি লাইনগুলো সবসময় সিপিইউ থেকে আসে, সিপিইউর সাথে এখানে কানেক্টেড থাকে। কয়টা লাইন? 10টা। এই যে জোড়ায় জোড়ায় আছে প্রত্যেকটা লাইন, 5 জোড়া 10টা লাইন আছে। আর উপরের সিরিয়ালে আছে কয়টা লাইন? 5টা। প্রত্যেকটারে কিন্তু নাম আছে এখানে। তো নাম তো আমাদের মুখস্থ রাখার তেমন কোনো প্রয়োজন নাই, আমরা শুধু দেখে দেখে পরিমাপ করতে পারলেই চলবে। আচ্ছা, নিচের সিরিয়ালে সবগুলোরে মিপি লাইন বলে, মিপি লাইন। তবে এখানে 2টা ক্লক লাইন থাকে, 8টা লাইন থাকে ডাটা লাইন, যেগুলো এই যে এখানে লেখা থাকে। যেমন এই যে ক্লক পজিটিভ, ক্লক নেগেটিভ 2টা। আর বাকি সবগুলোর সাথে দেখেন ডাটা ডাটা লেখা আছে, ডাটা। ঠিক আছে, ডাটা লাইন আছে। এখানে কয়টা লাইন আছে? 10টা। আর উপর সিরিয়াল আছে 5টা। 5টার মধ্যে এই প্রথম 2টা হচ্ছে গ্রাফিক্স আইসি থেকে আসে, যে 2টার নাম লেখা আছে এবিডিডি। আমি একটু জুম করি আরো, এবিডিডি, এবিইই, মানে কিছু কিছু ফোনে বিএসপি বিএসএনও লেখা থাকে। তো 2টা লাইন। পাওয়ার আইসি থেকে একটা আসছে বিডিডি নামে 1.8 ভোল্টেজ, এই যে 1.8 ভোল্টেজের লাইন। আর এখানে যে আরএসটি, তারপর হচ্ছে এলসিএম, এফ এম এ আর কে, এই 2টা লাইনও সিপিইউ থেকে এখানে আসে। তো টোটাল কানেক্টরে কয়টা লাইন আছে? 15টা। এই নিচের 10টা, উপরের 5টা। এই 15টা লাইন এখন আমাদের কুল টেস্ট করতে হবে। কুল টেস্ট, হট টেস্টটা কুল টেস্ট। কুল টেস্টে কি আছে কিনা, জিআর ভ্যালু ঠিক আছে কিনা, মান ঠিক আছে কিনা। আর এই কুল টেস্ট করলে আর একটু দূর থেকে কুল টেস্ট করলে আমরা বুঝতে পারবো কোনো লাইন মিসিং আছে কিনা অথবা কোনো লাইন শর্ট আছে কিনা। মূলত কুল টেস্ট করার কারণটা হচ্ছে এটা, কোনো লাইন মিসিং আছে কিনা অথবা কোনো লাইন শর্ট আছে কিনা এই 15টার মধ্যে। আচ্ছা, তার মধ্যে থেকে আরেকটা কথা বলে নেই, এখানে 15টার মধ্যে 15টাতে মান পাবো না, 14টাতে আমরা জিআর ভ্যালু পাবো, একটাতে অরিজিনালি ভাবে জিআর ভ্যালু পাওয়া যায় না। আর সেটা হচ্ছে এবিই নামে যে লাইনটা আছে, এই লাইনটাতে আমরা কোনো জিআর ভ্যালু পাবো না, মানে মিটারে কোনো মান পাবো না। তার মানে আরো বাকি থাকে কয়টা? 14টা। 14টার মধ্যে কি পাবো? মান পাবো। এই 14টা লাইনের মধ্যে আমরা এবার একটু চেক দেই। আচ্ছা, এটার হিসাবটা আমরা নিয়ে নেই। 2টা পর একটা গ্রাউন্ড, 2টা পর একটা গ্রাউন্ড, এভাবে আমরা একটু পরিমাপ করব। মিটারটা এখানে আছে, যাতে মিটারটা দেখা যায়, মিটারটা সহ দেখায়ও। তাহলে আমরা যেহেতু কুল টেস্ট করব, ব্যাটারি কি লাগানো থাকবে না খোলা থাকবে? খোলা থাকবে। খোলা থাকবে। কুল টেস্টের সময় ভোল্টেজের কানেকশন রাখা যাবে না, ঠিক আছে? এবার ডিসপ্লে কানেক্টরটা, আচ্ছা আমি ডিসপ্লে কানেক্টরটা একটু শেয়ার করি মিটারে। হ্যাঁ, ঠিক আছে। নিচের কটা? 10টা। আর উপরের আপনার এটা হিসাবটা নিয়ে রাখেন আগে থেকেই। 3 নাম্বার, 5 নাম্বার। 5 নাম্বারে মান পাবো না, এটা মনে রাখেন। 3, 5, 7, 9, 10। 3, 5, 7, 9, 10, এটা একটু মনে রাখেন। 3, 5, 7, 9, 10। 5-এ মান পাবো না। আচ্ছা, এবার হচ্ছে আমার হাতে যে মোবাইলটা আছে এটার কানেক্টরটা শেয়ার করলাম। দেখা যায়? নিচের সিরিয়ালে আমরা 2টা পর পর একটা গ্রাউন্ড দিয়ে এভাবে 10টা চেক করব। আর উপরে 3, 5, 7, 9, 10, ঠিক আছে? আচ্ছা, মিটার কুল টেস্টে আছে। কুল টেস্টের পজিশন অনুযায়ী আমরা কেবল রাখলাম। এবার দেখা যায় মিটারটা দেখা যায় কিনা? আমার মাথার উপর দিয়ে মিটারটা দেখা যায়? খেয়াল করেন। তাহলে আমি প্রথম যে 2টা লাইন মিপি লাইন ধরলাম, মান আছে? কত? 424 না? আচ্ছা, মান ঠিক আছে।
তারপরেরটায় আছে তারপরে একটা বাদ দিতে হবে, একটা গ্রাউন্ড থাকে আর কি, এটা বাদ, তারপর আবার দুইটা আছে 4 নাম্বার আছে, মানে মিপি লাইন 4টা গেল। এটা আসে না, আছে আচ্ছা তারপর আরো দুইটা আছে 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 তারপর আরো একটা গ্যাপ, আরো দুইটা আছে আছে মান আছে, আছে তারপর একটা গ্যাপ, তারপরটায় আছে তারপরটায় আছে। তার মানে নিচের সিরিয়ালে 10টার মধ্যে কি আছে, মান ঠিকঠাক মতো আছে, কোন লাইন মিসিং ও পাই নাই, শর্ট ও পাই নাই। আচ্ছা তারপরে উপরের সিরিয়ালে 3 5 7 9 10 9 10, ঠিক আছে 3 5 7 9 10, 5 এ মান পাবো না। এবার একটু দেখেন 3 এ আছে কিনা, আছে মান আছে 3 এ। আচ্ছা তারপর হচ্ছে 5 5 এ আছে নাই, 5 এ থাকবে না, আচ্ছা নাই, চলে না ভিডিও, কালো হয়ে গেছে। আচ্ছা ওয়েট, ওই এটা কেবলটা না রাখাইছি। আচ্ছা 3 এ আছে কিনা আবারও দেখেন, আছে আছে জি 5 এ মান নাই, আচ্ছা নাই 5 এ নাই, আচ্ছা 5 এ থাকবে না অরিজিনালি। তারপরে 7 7 আছে আছে 7 এ আছে না, তারপর হচ্ছে 9 10 আছে আছে তারপর আছে আছে। তার মানে কানেক্টরে যে লাইনগুলা যুক্ত ছিল গ্রাফিক্স চলার জন্য, গ্রাফিক্সের জন্য যে কানেক্টরে লাইনগুলা ছিল প্রত্যেকটা লাইনে কি আছে, ঠিক আছে মান পাইছি, মানে লাইনগুলা কি আছে, যেখান থেকে আসছে লাইনগুলা মিসিং নাই, শর্ট নাই, ঠিক আছে। তার মানে কুল টেস্টে ঠিক পাইলাম জি। এবার কি করতে হবে, হট টেস্ট। এবার হট টেস্টের লাইন হচ্ছে দুইটা লাইনে হট টেস্ট করলে চলবে। গ্রাফিক্স আইসি থেকে যে দুইটা লাইন আসছে আর কি, গ্রাফিক্স আইসি থেকে যে দুইটা লাইন আসছে একটু খেয়াল করেন, গ্রাফিক্স আইসি থেকে আসছে এই দুইটা লাইন, এবিডিডি এবিই, ওই 3 আর 5 নাম্বার লাইন যেটা, এই দুইটা লাইনে আমরা 5 ভোল্টেজ করে পাই। একটাতে পাই পজিটিভ 5 ভোল্টেজ আর একটাতে নেগেটিভ 5 ভোল্টেজ, মানে +5 -5 ভোল্টেজ, ঠিক আছে। এই দুইটা ভোল্টেজ আসবে হচ্ছে গ্রাফিক্স আইসি থেকে। এই দুইটা ভোল্টেজ যদি মিসিং থাকে তাহলে কিন্তু গ্রাফিক্স আসবে না। এখন এই দুইটা ভোল্টেজ কি ঠিক আছে কিনা এটা আমরা চেক দিতে হবে। তো এই দুইটা ভোল্টেজ চেক দিতে হইলে, যেহেতু ভোল্টেজ চেক দিতে হবে, এটা হট টেস্ট করতে হবে। আর এই হট টেস্টের মধ্যে আরেকটু পার্থক্য আছে, আমরা অনেক জায়গায় ভোল্টেজ মাপি শুধু চার্জার লাগায় মাপলেই চলে, চার্জার লাগায় আমরা ভোল্টেজ গুলো পাই, কিন্তু এই দুইটা লাইনের ভোল্টেজ মাপতে হবে মোবাইলটা রানিং করে, তারপরে মোবাইলটা রানিং করে তারপরে মাপতে হবে। তো রানিং তো অবশ্যই ব্যাটারি লাগাইতে হবে, তখন চার্জার লাগানোর প্রয়োজন নাই, মোবাইলটা পাওয়ার বাটন প্রেস করে রানিং করে মাপতে হবে এই দুইটা লাইনের ভোল্টেজ মাপতে হলে। আচ্ছা এখন এখানে তো আবার ডিসপ্লেটাও লাগানো থাকবে, ফোন যখন রানিং করবো ডিসপ্লেটাও লাগানো থাকতে হবে, ব্যাটারিও লাগানো থাকতে হবে। তো যদি এখানে ডিসপ্লে লাগানো থাকে তাহলে এই পিনে কি আর পরিমাপ করা যাবে না, তাহলে এই দুইটা পিনের বাইরে কোনো লাইন থাকলে ওইখানে মাপতে হবে। যেহেতু এখানে ধরার জায়গা নাই বা এখানে কোনো টেস্ট পয়েন্টও নাই, আমরা দূরে গিয়ে দেখি যে এখানে এই লাইনের কোনো কম্পোনেন্ট আছে কিনা। তো এই দুইটা লাইনের পিছনে একটু যান, এই দুইটা লাইন হচ্ছে নিচের দুইটা, গেছে কই দেখেন, আচ্ছা এই দুটো, এই যে একটা লাইন, এই যে এদিক দিয়ে খেয়াল করেন, একটা লাইন আছে এখানে দুটো ক্যাপাসিটরে, তারপর আইসিতে আছে, আর এই লাইনটা আছে এদিক দিয়ে উপরে, এই একটা ক্যাপাসিটরে, এই একটা ক্যাপাসিটরে, তারপর আইসিতে। আচ্ছা এটা হচ্ছে আইসিটা আর কি, গ্রাফিক্স আইসিটা। এই আইসিটা থেকে মূলত এই দুইটা লাইন আউটপুট হয়েছিল, আউটপুট হয়ে কানেক্ট করে গেছে আর কি। তো এই দুইটা লাইনের ক্যাপাসিটর আছে না এখানে, এই দুইটা ক্যাপাসিটরে চেক দেওয়া যাবে তো ভোল্টেজটা আছে কিনা। আচ্ছা এই লোকেশনটা কই একটু দেখেন তো, এই লোকেশনটা হচ্ছে সিমস নোডের মাথাটা বরাবর নিচে, এই বরাবর নাকি না, এই বরাবর, এটা এরিয়া মানে একটা আন্দাজ করে ফেলবেন, ঠিক আছে, তাহলে মোবাইলে চিনতে সহজ হবে। তো এখানে আইসিটার কর্নারের ক্যাপাসিটর আর এখানে ক্যাপাসিটরে আমরা 5 ভোল্টেজ করে পাই কিনা দেখবো। তার জন্য অবশ্যই আগে মোবাইলটা কি করতে হবে, রানিং করতে হবে। নিচে দেখাও, তো আমরা ব্যাটারিটা আগে ডিসপ্লেটা লাগিয়ে নিলাম, তারপর হচ্ছে ব্যাটারিটা লাগিয়ে নিলাম। আচ্ছা এখানে ফোনটা যেহেতু ডিসপ্লেতে কোনো কিছু দেখা যায় না, চালু হয়েছে কিনা বোঝার জন্য আপনার ভাইব্রেটর যেটা, ওইটা কাজ করাইতে হবে, মানে ওইটা একটু কানেকশনটা ঠিকঠাক রেখে তারপরে একটু বুটটা উল্টায়া এখানে পাওয়ার সুইচের যে অ্যান্টেনা স্প্রিং আছে ওইখানে চাপ দেন। আমি এখানে ভাইব্রেটের অপশনে চাপ দিয়ে রাখতেছি, একটু দূর থেকে দেখাও।
হ্যাঁ ভাইব্রেট করছে ভাইব্রেট করছে মানে রানিং হয়েছে। এই অবস্থায় আমরা হচ্ছে এই যে এখানে আমাদের সিম স্লোটের নিচে, হ্যাঁ আপনার যে প্যানেলটা এটা কাটা আছে অলরেডি, এখানে আমরা ভোল্টেজটা চেক দিব। মিটার হট টেস্টে থাকবে ডিসি 20 ভোল্ট। একটা ভোল্টেজ চেক দিতে হবে এখানে, আর একটা চেক দিতে হবে এখানে। দুইটাতে আমরা একটাতে +5 পাবো আর একটাতে -5। মিটারে কোন ভোল্টেজ, আচ্ছা এটা না, এটা হচ্ছে ইনপুট যে ক্যাপাসিটরটা, ওইটা বিপিএস লাইনটা ঢুকছে এটা দিয়ে। কোনো ভোল্টেজ আছে না, এটাতে কোনো ভোল্টেজ নাই। থাকার কথা 5 ভোল্টেজ করে, কিন্তু নাই। যে দুইটা লাইনের মানে এই আইসি থেকে আউটপুট হয়েছিল, একটা লাইন আউটপুট হয়েছিল এই ক্যাপাসিটর দিয়ে, আর একটা আউটপুট হয়েছে এই ক্যাপাসিটর দিয়ে। এই দুইটাতেই 5 ভোল্টেজ করে থাকার কথা, কোনোটা দেখি পাচ্ছি না। এই ক্যাপাসিটরের কোনো ভোল্টেজ নাই, এই ক্যাপাসিটর এই যে মিটারে দেখেন কোনো ভোল্টেজ নাই। আর এদিক দিয়ে আইসিতে যে ইনপুট হয়েছে বিপিএস ভোল্টেজ, প্রাইমারি ভোল্টেজ, ওইটা পাওয়া যাচ্ছে 3.7 থেকে 4.2 থাকে, ওইটা পাওয়া যাচ্ছে। তার মানে ধরা, হ্যাঁ তার মানে শিওর হওয়া যাচ্ছে কি ইনপুট হচ্ছে, আইসিতে ভোল্টেজ ঢুকতেছে কিন্তু আউটপুট হচ্ছে না, বের হচ্ছে না। এখন না বের হওয়ার অনেকগুলো কারণ থাকে। এদিকে অন্য মনস্ক হয়েন না, কাজে মনোযোগ দেন। এই আইসিটা চলার জন্য যে ইনপুট ভোল্টেজ আসার কথা ওইটা আসতেছে, কিন্তু এটা থেকে যে বের হওয়ার কথা ওইটা বের হচ্ছে না। তো আপনার কি ধারণা করতে পারতেছেন কে খারাপ? আইসি খারাপ হতে পারে। আচ্ছা, এক নাম্বার কারণ এটা হতে পারে। তবে এই ধারণা অনুযায়ী যে আপনি সাথে সাথে আইসি খুলে পরিবর্তন করে ফেলবেন, এই কাজটা করা যাবে না। এখানে এই আইসিটার মধ্যে এরকম না যে আপনি ভোল্টেজ দিলেই বের হয়ে যাবে। মানে আমি এটা বুঝতে চাচ্ছি, আপনি ভোল্টেজ দিবেন আর সাথে সাথে বের হয়ে যাবে, এই সিস্টেমটা কিন্তু এরকম না। ভোল্টেজ দিতে হবে, তারপরে অনুমতি দিতে হবে, প্রোটোকল লাইনের কানেকশন থাকতে হবে, এই সব কিছু ঠিকঠাক থাকার পরে তারপর আউটপুট হবে। ঠিক আছে? এখন আপনাকে মনে করেন যে আমি একটা কাজ করাবো আপনাকে দিয়ে, আপনাকে আগে বেতন দিয়ে দিছি, মানে ভোল্টেজ দিয়ে দিলাম, কিন্তু কি কাজ করতে হবে এটা আমি বলিনি এখনো। তাহলে কি আপনি কাজ করতে চলে যাবেন? তো গ্রাফিক্স আইসিটাও এরকম। গ্রাফিক্স আইসির কাজ হচ্ছে দুইটা ভোল্টেজ সাপ্লাই করা, পজিটিভ ভোল্টেজ আর নেগেটিভ ভোল্টেজ। এখন হেরে আমি দায়িত্ব মানে হের দায়িত্ব হচ্ছে এটা, এই কাজটা করবে, কিন্তু হেরে আমি যে বেতন আগে দিয়ে দিলাম, মানে ইনপুট ভোল্টেজ দিয়ে দিলাম, কিন্তু এখনো অনুমতি দেয় না যে করো। আমি যদি করো না বলি সে কি করবে? করবে না। তো সেম মনে করেন যে এটার মধ্যে ভোল্টেজ দেওয়া হচ্ছে ভোল্টেজ আউটপুট করার জন্য, কিন্তু বলা হয় নাই যে তুমি করো, মানে সিপিইউ থেকে অনুমতি দেওয়া হয় নাই। অনুমতি যদি না আসে তাহলে তো করবে না। আচ্ছা, এখন সমস্যা কি পাচ্ছি আমরা? ইনপুট হচ্ছে, আইসিতে ভোল্টেজ ঢুকতেছে কিন্তু বের হচ্ছে না। এখন আমাদের অনেকে এই কথাটা শুনে বলবে কি আইসি খারাপ, গ্রাফিক্স আইসি খারাপ, গ্রাফিক্স আইসি পাল্টাইতে হবে। বা আমাদেরও একটা ধারণা হয় যে না ঠিক আছে গ্রাফিক্স আইসি খারাপ, যেহেতু ভোল্টেজ ঢুকতেছে বের হচ্ছে না তো আইসি খারাপ হবে। ঠিক আছে, আমরা এক নাম্বার কারণ ধরবো আইসি। তবে আইসিতে কাজ করার আগে আইসির যে আরো যে রিকোয়ারমেন্ট গুলা, যে অনুমতি সিপিইউ থেকে ইনেবল লাইন থাকলে ওই লাইনগুলো ঠিক আছে কিনা, এই আইসিতে যদি সিপিইউর সাথে কানেক্টেড কোনো প্রোটোকল লাইন থেকে ওই লাইনগুলো ঠিক আছে কিনা, প্রত্যেকটা জিনিস চেক দেওয়ার পর যদি ওইগুলো ঠিকঠাক থাকে, তারপরে যদি ভোল্টেজ আউটপুট না হয়, তখন আমরা 100% শিওর যে আইসি খারাপ। ঠিক আছে? তো এবার আমাদের করণীয় হচ্ছে, যেহেতু আউটপুট পাচ্ছি না, আইসিটা তো খারাপের সন্দেহে আছে, খারাপের তালিকায় আছে, আইসি থেকে উঠাই এক পাশে রাখবো। খারাপ হলে এটা পাল্টাবো, সমস্যা নেই, আমাদের কাছে আইসি আছে। আইসিটা উঠানোর পর আইসির নিচে যে বলগুলা থাকে, প্যাডগুলা থাকে, ওইগুলা সিপিইউর সাথে কানেক্টেড কোনো প্যাড আছে কিনা আমরা দেখবো, ডায়াগ্রামের মাধ্যমে দেখবো আমরা। যদি থাকে ওই সিপিইউ থেকে যে প্যাডগুলো আসছে ওই প্যাডগুলোতে মান আছে কিনা দেখবো। মান মানে ওই লাইনগুলো ঠিক আছে কিনা, সিপিইউ থেকে আসা লাইনগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আইসিটা পাল্টাবো, এই আইসিটা পাল্টাবো। আর যদি সিপিইউ থেকে আসা কোনো লাইন মিসিং থাকে তাহলে কাজ করতে হবে কোথায়? সিপিইউতে। ঠিক আছে? আচ্ছা, তো এটা তো আমরা মুখে বলতেছি অনেকক্ষণ যাবত, এটা একটু প্র্যাকটিক্যাল দেখি। এরপর যে আমাদের করণীয় হচ্ছে, যেহেতু আমরা ভোল্টেজ আউটপুট ভোল্টেজ পাই নাই, গ্রাফিক্স আইসিটা এখন রিমুভ করব। গ্রাফিক্স আইসিটা এটা হচ্ছে গ্রাফিক্স আইসিটা LUM মডেলের।
ভিডিও চলতেছে, সেকেন্ড ওঠেনি। খেয়াল করেন, আমরা আইসিটা উঠাই যে নিচে এই পাশে এই যে এখানে রাখছি, আর এখানে যে জায়গাটা থেকে আইসিটা উঠাইছি এখানে প্যাড আছে কয়টা দেখেন তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 15টা প্যাড আছে। 15টা প্যাডের মধ্যে সিপিইউর সাথে 4টা প্যাড কানেকশন থাকে। যেহেতু আপনাদের ক্লাস হয় না, এটা এখন আপাতত তেমন ধারণা পাবেন না, আমরা মেইন ডায়াগ্রাম দেখে আপনাদের বোঝাই দিব, সমস্যা নাই। পরে কিন্তু এগুলা আপনাদের মুখস্থই থাকবে। এখন ডায়াগ্রাম দেখে করতেছেন বা ডায়াগ্রাম দেখে মনে করতেছেন, তখন কিন্তু আপনাদের আগে থেকেই মনে থাকবে। তো এখানে এই গ্রাফিক্স আইসির সাথে সিপিইউর 2টা থেকে ইএন লাইনের কানেকশন, 2টা থেকে প্রোটোকল লাইনের কানেকশন, টোটাল হলো কয়টা? 4টা। তো কোন বলের সাথে আছে এটা একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখবো। আচ্ছা, একটু ডায়াগ্রামটা শেয়ার করি, তারপরে আবার এখানে আসতেছি। খেয়াল করেন, আইসিটা কোনটা? এটা না? হ্যাঁ। এই আইসিটা কিন্তু আমরা মাত্র উঠাইছি। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, এখানে একটা কয়েল আছে, বুস্ট কয়েল। এখানে এই ক্যাপাসিটরে কিন্তু আমরা 3.7 ভোল্টেজ পাইছিলাম, মানে যেটা ইনপুট হয়েছে চার্জিং আইসি থেকে এসে ইনপুট হয়েছে এই গ্রাফিক্স আইসিতে। আর যে 2টা লাইনে আমরা আউটপুট পাওয়ার কথা, ওই 2টা লাইনে পাই নাই, এজন্য আইসিটা উঠাইছি। আচ্ছা, এই ইনপুটটা ছাড়া আর আউটপুট 2টা ছাড়া এখানে আর ড্রয়িং আছে কয়টা লাইন? 2টা। 4টা লাইন। 4টা। এই যে লাল লাইনটা ছাড়া, আমি কালার করে বলে দিই তাহলে আরো সহজ হবে। এই লালটা হচ্ছে ইনপুট, দেখা যায় স্ক্রিনে, দেখা যায়? একটু সামনে থেকে দেখেন শুধু এই জায়গাটা, এটা দিয়ে ইনপুট হয়েছে, হ্যাঁ। আর এই পিনটা থেকে আউটপুট হয়েছে, এই পিনটা থেকে আউটপুট হয়েছে। এখন আউটপুট তো আমরা পাই নাই, আউটপুট পাই নাই বিধে তো আইসিটা উঠাইছি নাকি? আর ইনপুট তো আমরা এখানে 3.7 পাইছি, তার মানে ইনপুট ঠিক, মানে এই লাল কালার লাইন ঠিক, এই 2টা লাইন ঠিক নাই। আচ্ছা, এই 2টা ছাড়া, লাল কালার ছাড়া আর কয়টা লাইন আছে ড্রয়িং? 4টা না? এই যে এখানে আছে 2টা, এই যে এই বলে আসছে, এই বলে আসছে, এখানে আছে 2টা, এই যে এই 2টা। আচ্ছা, এই 2টার নাম কি? I2C-SCL এবং I2C-SDA, সিরিয়াল ক্লক এবং সিরিয়াল ডাটা। এগুলোর বলা হয় প্রোটোকল লাইন। এগুলা সিপিইউর সাথে এই আইসির যোগাযোগের একটা মাধ্যম। আচ্ছা, এখানে 2টা আছে সিপিইউর সাথে লাইন, আর এখানে যে 2টা লাইন আছে, আচ্ছা এগুলা সিপিইউর সাথে কিনা বুঝবেন কিভাবে? এই দাগগুলোর পিছনে যান না, তাইলে তো দেখতে পারবেন। এই দাগগুলোর পিছনে যান, এই বল থেকে আসছে না? আর এটা কি আইসি? সিপিইউ। সিপিইউ না? এটা সিপিইউ, এটা র‍্যাম, এটা রোম। আচ্ছা, তারপরে উপরের যে আরো 2টা লাইন দেখছি, এই যে গোলাপি কালারের, এই 2টা লাইনের নাম থাকে ইএন লাইন আর কি, একটা ইএন পজিটিভ, একটা ইএন নেগেটিভ। এই যে ইএনপি মানে পজিটিভ, ইএনএন মানে নেগেটিভ, বা কিছু কিছু ফোনে EN1 EN2 লেখা থাকতে পারে। ইএন লাইন 2টা হইলে নাম্বারিং করে আর কি, 1 2 এরকম। এই 2টা লাইনের কানেকশন কোথায় আছে? সিপিইউতে। সিপিইউতে। মূলত এই সিপিইউর প্যাড থেকে লাইন 2টা, এখান থেকে 2টা, এই 4টা লাইন আসছে কোথায়? গ্রাফিক্স আইসির এই প্যাডে। আচ্ছা, আসছে যে এখান থেকে এখানে আসার মাঝপথে কোনো কম্পোনেন্ট ছিল না? কোনো কম্পোনেন্ট থাকলে কিন্তু আমাদের জন্য সহজ হইতো। যেহেতু কম্পোনেন্ট নাই, আমাদের আইসিটা উঠানো প্রয়োজন, এজন্য আমরা উঠাইছি। কেন? কারণ এই 2টা লাইন যদি মাপতে চান, এই মূলত লাইন 2টা আসছে এখান থেকে এখানে, এদিকে আসছে, এখানে যে মান জিআরটা পাবো, মূলত এই আইসির জিআর পাবো, এই আইসির বলের মান এখানে পাবো। এই জন্য এখন মানগুলা মাপতে হলে তো এখানে মাপতে হবে, এখানে তো আর কোথাও মাপা যাবে না, এর জন্য মূলত আইসিটা উঠানো। সেম ওই 2টা লাইনেও কোনো পার্টস নাই, দেখেন সরাসরি আসছে। এই যে এই 2টা লাইনেও কোনো পার্টস নাই, সরাসরি আসছে। তো এর জন্য আমাদের আইসিটা উঠানো হয়েছে। এবার এই কর্নারের 2টা আর এই যে এই মাঝখানের 2টা, এই প্রথম 2টার পরে মাঝখানের 2টা, টোটাল কত হলো? 4টা। এই 4টা লাইনে এখন মান আছে কিনা দেখতে হবে। যদি দেখি যে এই 4টা লাইন ঠিক আছে, বিপিএস ভোল্টেজও তো ঠিক ছিল, 4টা লাইনও ঠিক, বিপিএসও ঠিক, আউটপুট যেহেতু পাচ্ছি না, তখন আমরা 100% শিওর যে আইসিটা পরিবর্তন করতে হবে। তো এই 4টা লাইন আগে মাপি। যদি এখন এই 4টা লাইন মিসিং পাই, তাহলে কোথায় কাজ করতে হবে? সিপিইউতে। এখানে মানটা আসবে এখান থেকে, এখানে মানটা আসবে এখান থেকে। তো এখানে মান না পাইলে কে খারাপ? সিপিইউ খারাপ। সেক্ষেত্রে সিপিইউটা আমরা রিভলভ করে দেখবো, রিভলভ মানে উঠায় আবার পুনরায় লাগিয়ে দেখতে হবে। আচ্ছা, আগে একটু চেক করে নেই। খেয়াল করেন, কোন 2টা? প্রথম এই 2টা, তারপরে এই 2টা, মনে আছে?
আচ্ছা, এগুলোর মধ্যে কুল টেস্ট করতে হবে, হট টেস্ট না, কুল টেস্ট। খেয়াল করেন, কুল টেস্ট করতেছি, মিটারটা সহজ যাতে দেখা যায়। প্রথম পিনটাই ধরলাম, মান আছে। নাই নাই দ্বিতীয় নাম্বার পিনটাই, নিচের পিনটাই মান আছে। নাই তার সাতের পিনটাই নাই মান আছে। নাই। তার সাতের পিনটাই নাই নাই চারটার একটা তো কি নাই। নাই আচ্ছা, অন্যান্য, আচ্ছা মিটারটা ঠিক আছে কিনা এখানে একটু ধরে দেখি তো, মান আছে। আছে আচ্ছা, তার মানে ওই উপরে ক্যাপাসিটরের মান পাইছে, এটা বিপিএস লাইনের আর কি। আচ্ছা, মিটার ঠিক আছে, মিটার ঠিক। হ্যাঁ, আচ্ছা অন্য কোনো বলে ধরে দেখি, মান আছে। নাই আছে আছে। আচ্ছা, আমাদের কার্যকরী যে চারটা সিপিইউ থেকে লাইন, ওই চারটা লাইন আবারও ধরতেছি, একটু দেখেন তো মান আছে কিনা। নাই নাই না। দুই নাম্বারটায় নাই এটাতে নাই নাই, এটাতে। নাই তার মানে একসাথে চারটা লাইনই মিসিং আছে, একসাথে। চারটা কারণ যদি একটা মিসিং হইতো তাইলেও সিপিইউর খারাপ বলতাম বা সিপিইউর দোষ দিতাম। যেহেতু চারটা মিসিং আছে, কাকে দোষ দিব? কারণ চারটাই তো সিপিইউ থেকে আসছে। যেহেতু মান নাই, তাহলে কে খারাপ? CPU সিপিইউ খারাপ বলতে হয়তো এই ফোনটা ডিল মারা ফোন হতে পারে, কারণ কাস্টমার যেহেতু ডিসপ্লে ইয়া করে নিয়ে আসছে। আবার এখানে আরেকটা জিনিস দেখা, একটু এদিকে আনেন সামনে। এখানে মোবাইলটার এই যে এই অংশটা, এই যে আমি মোবাইলটা সার্কিটটা খুলি, দেখেন এই অংশে আটকে আছে নি। হতে পারে ফোনটা ডিল মারা ফোন, যার কারণে সিপিইউর নিচের যে প্যাড গুলা থাকে, বলগুলা থাকে, ওই বলগুলো হয়তো ঢিলের কারণে লুজ কানেকশনে আছে, বা বলগুলো হয়তো ছুটে গেছে, এরকমটা হতে পারে। এজন্য হয়তো চারটা বলি কি মিসিং দেখাচ্ছে। এখন সিপিইউ যে একবারে খারাপ এটা বলা যাচ্ছে না, ওইটা আবার পরেরটা পরে দেখা যাবে। তো এখন আমাদের প্রথম, মানে এখন করণীয় হচ্ছে সিপিইউটা একবার উঠিয়ে বল করে আবার লাগায় দেখা। ঠিক আছে। এখন বোর্ডের যে কন্ডিশন হালকা একটু বাঁকা আছে, সিপিইউ রিভলভ করলে হয় কিনা এটাও সন্দেহ, কারণ বাঁকা বোর্ডে কাজ করাটা একটু রিস্কের কাজ। কাস্টমার যদি রানিং ফোন নিয়ে আসে, তাহলে বাঁকা বোর্ডে কাজ করতে গেলে কাস্টমার থেকে বইলা নিতে হবে যে ভাই, যে কোনো মুহূর্তে এটা ডেড হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে ডেড হয়ে যেতে পারে। কেন? কারণ বাঁকা ফোন, এখন কিন্তু ফোনটা রানিং, ফোনটা কিন্তু ভাইব্রেট করে। সমস্যা কি? গ্রাফিক্স। এখন সিপিইউটা উঠাবেন, এই যে ফোনটা কিন্তু এই যে বাঁকা, কিছুটা মানে বাঁকা আছে। এখন সিপিইউটা ডিল মারার সাথে সাথে মনে করেন যে এমন ভাবে আছে, এখনো ওইভাবে ওই পজিশনে আছে বিদায় সেটা চলতেছে। এখন আপনি সিপিইউটা উঠাবেন, হিট দিবেন, কিছু লাইন মনে করেন যে হালকা লাগা ছিল, এখন ওইগুলো ছিঁড়ে যেতে পারে। অথবা বাঁকাটার মধ্যে থেকে যখন আবার সিপিইউটা উঠাবেন, সিপিইউটা তো সোজা থাকবে, তখন তখন বাঁকাটার মধ্যে আবার সোজাটা মিলবে না, এভাবে নাচবে। এজন্য রিক্সের কাজ আর কি। তারপর আমরা চেষ্টা করব, যেহেতু গ্রাফিক্স সমস্যার ফোন, কাস্টমার তো এমনি তো কিছু চালাইতে পারবে না। এই অবস্থায় যদি কাস্টমার ফোনটা নিয়ে যায়, কিছু করতে পারবে না। তার মানে কাস্টমারকে এটা রিক্সের উপরে কাজ করাইতে হবে। হইলে একবারে হবে, না হইলে একবারে যাবে। ঠিক আছে। তো এখন আমাদের কাজ হচ্ছে সিপিইউটা রিভলভ করা। গ্রাফিক্স আইসি ভালো না খারাপ, ওইটা ওই লাইনগুলো ঠিক হওয়ার পর আবার বলা যাবে। এই লাইনগুলো তো মিসিং, এগুলো মিসিং থাকার অবস্থায় যদি আপনি গ্রাফিক্স আইসি একটা না 10টাও পাল্টান, সমাধান হবে না। কারণ এগুলো হচ্ছে সিপিইউর অনুমতি লাইন, কারণ অনুমতি না দিলে এই আইসি তো কাজ করবে না, আইসি কাজ করবে না। তো গ্রাফিক্স আইসি আমরা এখানে রেখে দিয়েছি। গ্রাফিক্স আইসি ভালো না খারাপ এটা পরে চেক করব। আগে এই চারটা লাইন ঠিক করতে হবে, ঠিক করার পর তারপর আমরা এই আইসিটা আবার লাগাবো, গ্রাফিক্স আইসিটা। তবে আগে ওই বিষয়টা হয় কিনা দেখি, মৌখিকভাবে বলছি আর কি বিষয়গুলা, যে সিপিইউ রিভলভ করার পর যদি চারটা লাইন ঠিক হয়, তাহলে আগের গ্রাফিক্স আইসিটা লাগাবো, লাগানোর পর যদি হয়তো হইলই, না হইলে আরেকটা গ্রাফিক্স আইসি আমরা চেঞ্জ করব। তবে আশা করা যায় সিপিইউটা রিভলভ করলে ওই আইসিটা লাগাইলে ঠিক হয়ে যাইতে পারে। ঠিক আছে।